করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণে। মানে কেটি ফ্রাঞ্চাইজি লিগ 2026-এর প্রতি ম্যাচের পূর্বেই আমরা আসলে ওই ম্যাচ নিয়ে ম্যাচের প্রেডিকশন কি হতে পারে, কোন প্লেয়ার কেমন করতে পারে সেই বিষয়ে আমরা আসলে পর্যালোচনা করতে চাই। তো আজকের আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন, প্রথমেই আছেন মানিকখালী বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মোহাম্মদ জুয়েল রানা। এরপরে আমাদের পাশে আছেন একজন বিশ্লেষক মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাই। এর পাশাপাশি আজকে আমাদের মাঝে নতুন একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন আমাদের এই মানিকখালী ফ্রাঞ্চাইজি লিগের মিডিয়া পার্টনার জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের সিইও মোহাম্মদ তানভীর হোসেন। তো আমরা প্রথমেই, যেহেতু আমাদের আসলে গতকালকে দুইজন অতিথি ছিল, আজকে আমাদের মাঝে নতুন একজন অতিথি আসছে, তার কাছ থেকে আমরা একটু আসলে প্রথমে টুর্নামেন্ট সম্পর্কে কিছু শুনতে চাই। মোহাম্মদ তানভীর স্যার যদি টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলতেন। রাকিব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আবার এই টকশে আমাকে আমার এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম কোচিং এর কার্যক্রম নিয়ে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, কিন্তু খেলাধুলায় তেমন একটা আশা হয়নি। তো আপনার উৎসাহের কারণে আমি এই প্রথম খেলাধুলায় আসছি, কারণ আমি এখন বুঝতে পারছি বা আমার সবাই আলোচনার মাধ্যমে যে পড়াশোনার পাশাপাশি আসলে বাচ্চাদের খেলাধুলা বা এই ধরনের উদ্যোগ আমাদের নেওয়া উচিত, যেটা আপনি নিয়েছেন। আপনার একটা মহৎ উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে বাচ্চারা খেলাধুলার অনেক কিছু, খেলাধুলার পাশাপাশি অনেক জ্ঞান ধারণা বা অনেক কিছু পাবে, এবং খুব সুন্দর একটা উদ্যোগ। আমি আপনাকে এই জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ রাকিব ভাই, আমার পক্ষে এতটুকুই। ধন্যবাদ তানভীর স্যারকে কিছু বলার জন্য। তো আসলে আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে আগামীকালকের ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ। আগামীকালকে আমাদের মানিকখালী ফ্রাঞ্চাইজি লিগ 2025-এর উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে খেলবে মানে দুই হেভিওয়েট দল, তাইবা তানহা একাদশ এবং হচ্ছে লাবণ্য মেডিকেল হল। তো দুই দল, এই দুই দলের আমরা ইতিমধ্যেই একাদশ সম্পর্কে আপনাদেরকে বলেছি। গতকালকে আমাদের একাদশ, প্রতিটি দলের আসলে একাদশ নিয়ে কোন দল কেমন হলো সে ব্যাপারে আমাদের বিশ্লেষণ ছিল। আমাদের আজকের আলোচনা হবে আসলে কালকের ম্যাচের ফলাফল কেমন হতে পারে, আসলে কে কেমন করতে পারে সে বিষয় নিয়ে। আমি প্রথমেই আসলে একটু ফ্লোর দিতে চাই আমাদের জুয়েল রানা স্যারকে। তিনি যদি কালকের আসলে ম্যাচ নিয়ে তার কোনো তথ্য থাকে বা তার কোনো মনোভাব প্রকাশ করেন। ধন্যবাদ রাকিবকে। মানিকখালী ফ্রাঞ্চাইজি লিগের পক্ষ থেকে আজকে যারা এই লাইভ টেলিভিশন দেখুন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি শুভেচ্ছা জানাই আজকে আমার সহ আলোচক বন্ধু যারা আজকে এই লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। প্রথমে যে দুটি দলের বিষয়ে আলোচনা করা হয়েছে, সে দুটি হলো তাইবা তানহা এবং লাবণ্য মেডিকেল। দুটা দলই যেদিন প্লেয়ার যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল, সবাই চাইছে নিজস্বভাবে তার দলকে এগিয়ে নেওয়ার জন্য, ভালো প্লেয়ার করার জন্য। দলের জন্য টুর্নামেন্টের অন্যতম দল, এবং তাদের আশাই থাকবে যে তারা দলকে ভালো একটা উপহার দেওয়ার জন্য। আর জিততে তো সবাই চায়, সবাই জিততে চায়, এবং আমরা যেহেতু কারো দলের সাপোর্ট আমরা করতে পারি না, সব দলের জন্য আমাদের শুভকামনা থাকবে। ধন্যবাদ স্যার। এবারে আমি আসলে একটু মানে প্রত্যেক দল ভিত্তিক আসলে একটু আলোচনা আমরা আগাতে চাই। তো প্রথমে আমরা একটু তাইবা তানহা একাদশ নিয়ে আলোচনা করতে চাই। তো তাইবা তানহা একাদশ নিয়ে আমি একটু মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রাকিব। আবারও ধন্যবাদ জানাচ্ছি গতকালকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তারপর আজকে আবার খেলার আগের দিন খেলার ব্রিফিং নিয়ে কথা বলার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি করে বলি এটা কিছু না, কোনো অসুবিধা নেই। তো আগামীকালকে খেলা, খেলা তো আমরা সবাই উপভোগ করি, আর খেলা একটা উপভোগ এবং উদযাপনের জিনিস, যেটা যে খেলে যে দেখে সবাই। তো কালকে দুটো টিমের খেলা, তার মধ্যে একটা হচ্ছে তাইবা তানহা আর একটা হচ্ছে লাবণ্য মেডিকেল। প্রথমে আমি তাইবা তানহার খেলোয়াড়দের বিষয়ে গতকালকে কিছু ব্রিফ করা হয়েছে, আজকে এই বিষয়ে আরেকটু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই তাইবা তানহা টিমের মূল আইকন প্লেয়ার হচ্ছে জিতু। জিতুর কথা গতকালকে তুমি বলছিলা যে তার অনবদ্য পারফরমেন্সের কথা, রিসেন্টলি খুব কাছে আছে। ও খুব কাছে আছে। এই জিনিসটা যদি ধরে রাখতে পারে তাহলে যে কোনো পুরো টুর্নামেন্টটা ক্যারি করতে পারে, তাহলে সেটা তাইবা তানহা একাদশের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যে কোনো দলের জন্যই সে একটা মানে আতঙ্ক, মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে জিতু।
আমরা আশা করব ও আর ফর্মে ফিরে আসুক। আর পরবর্তী যে প্লেয়ার আছে একজন হৃদয়, ওর খেলা আমি কয়েকদিন দেখেছি, ওর খেলা দেখার মতো, যেরকম ওর খেলা দেখার মতো সেরকম প্রত্যেকটা, বিশেষ করে ফিল্ডিং, ব্যাটিং, একটা দেখার মতো নান্দনিক শট। কিছু কিছু শট আছে সেগুলো মানে অন্য কারোর সঙ্গে এগুলো তুলনা করা যায় না। আর এই আমরা হৃদয় কিন্তু ইন্ডিভিজুয়াল খেলা নিলামের দেখার জন্যই সেকেন্ড হাইয়েস্ট মানে দামে বিক্রি হয়েছে হৃদয় নিলামে। তো এই জিনিসগুলো আসলে বিশ্লেষণ করলে সবার বিষয় তো আর আলাদা ব্রিফ করার দরকার পড়ে না। সব দলে তো মানে সবাই ভালো থাকে না, গোটা 2-3 প্লেয়ার ভালো খেলে, তো তার মধ্যে জিতু আছে, হৃদয় এই আছে, দলের আরো যে সুলাইমান আছে। ব্যাটিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে জিতু, হৃদয়, এর পাশাপাশি সুলাইমান এবং আছে, সিয়াম, হ্যাঁ। এই চারজনই মূলত আসলে এই দলের যে কি ব্যাটার মানে আসলে মূল ব্যাটার। হ্যাঁ, আসলে একটা দলে বিশেষ করে ক্রিকেটে তো আর 11 জন পারফর্ম করে না, ক্রিকেটে খেলে ব্যাটিং করে 2-1 জন দলে থাকলে ইটস এনাফ। কিন্তু আবার এটা তো ফুটবল না যে 11 জন বেসিস খেলবে, ঠিক আছে? এটা তো হচ্ছে ক্রিকেটে 1-2 জন ব্যাটিং এ যদি ভালো করতে পারে একজন অনেক সেটাই সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে দলের পারে। জন্য অনেক ভাইটাল একটা রোল হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি যে একদম গতকালকে সবাই বলছিল যে লাবণ্য মেডিকেল তারা সবকিছু মানে খুব ভালো, সব দিক কাগজ কলম সব দিক থেকে তারা স্ট্রং, সেক্ষেত্রে আসলে স্ট্রং কাগজে কলম দিয়ে হয় না, এটা মাঠে পারফর্ম করে দেখা তো অবশ্যই আসলে মাঠে দেখা যায় অনেক। আমার মনে হয় না যে জিনিসটা খেলাটা একদম একপেশে হয়ে যাবে। সেটা কিরকম যে একদম লাবণ্য মেডিকেল একদম অনায়াসে জিতে যাবে সেরকম কিছু না, আবার তাইবা তানহাও যে অনায়াসে জিতে যাবে সেরকম কিছু না। আমরা আশা করব খেলাটা চমৎপ্রদ হবে, যেহেতু উদ্বোধনী খেলার আগে কি তোমরা কোনো প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করছো বা কিছু এরকম কোনো আয়োজন কি আছে? উদ্বোধনী ম্যাচের আগে আমাদের দুই দল মালিক নিয়ে একটা ব্রিফিং আছে ছোট, সেটা হবে, তারপর আরো অন্যান্য প্রোগ্রাম সেটা আছে। তো সেটাই তো, জিতু আছে, হৃদয় আছে, তারপর হচ্ছে তোমার সোলাইমান আছে, এরপরে কিন্তু এই দলের যে একটা মানে এই ক্ষেত্রে মানে একটা লুকানো হীরার মতো একটা অবস্থা, সেটা হচ্ছে সৈকত আসলে রিসেন্টলি খেলার মধ্যে নাই, অনেক আগে অনেক ভালো খেলতো, রিসেন্টলি আসলে কোনো খেলাধুলায় আসলে কেউ কোনো প্রেডিকশন করতে পারতেছে না আসলে যে সৈকত কেমন করবে। আমার কাছে মনে হয় কালকে সৈকত তাইবা তান্না একাদশের জন্য একটা মানে তাদের একটা লুকানো একটা অস্ত্রের মতো হয়ে যাবে কালকে, যে প্রতিপক্ষ তাকে নিয়ে প্ল্যানের ক্ষেত্রে কোনো। আমি একটু বলি, আমি এর আগে সৈকতের খেলা দেখছি, যখন বান্নাউদের সঙ্গে খেলতো তখন দেখছি সৈকত ফিল্ডিং এ যদি 4 জন মানিককাঠি থেকে যদি ফিল্ডার নেয় তার মধ্যে সৈকত একজন। ওর এত ভালো ফিল্ডিং দেয়, ওর বল ধরা, ক্যাচ মিস খুব কম হয় বললেই চলে, এবং যেটা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে, আর খেলার ভিতরে এই 100% এফোর্ট দেওয়াটাই মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই তাইবা তান্না একাদশ কিন্তু সৈকতকে কিন্তু খুব আসলে অল্প টাকার মধ্যে তারা কিন্তু সৈকতকে দলে নিতে পারছিল, মানে এটা আসলে তাদের জন্য আসলে মানে দেখা যায় যে কি বলা যায় এটাকে, যে অল্প টাকায় একটা রত্নের মতো। এই দলের বোলিং এর ক্ষেত্রে যদি একটু বলি, যেহেতু 10 ওভারের ম্যাচ, একজন বলার 3 ওভার বল করতে পারবে, 2 জন করে বলার 3 ওভার বল করবে, বাকি 2 জন যে মানে মিনিমাম 4টা বলার তাকে ইউজ করতে হবে, বাকি 2 জন 2 ওভার। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই দলের বোলিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় সামান্য একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে হৃদয় এবং জিতু 2 জন হয়তো বা 3 ওভার করে বল করবে, এর পাশাপাশি যে 4 ওভার আসলে সিয়াম, সৈকত, সুলাইমান, এই 3 জনের মধ্য থেকে হয়তো বা 4 ওভার হতে পারে। আসলে এক্ষেত্রে বলা যায় না, কারণ 3 জনই একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি রাকিব, একটা বলার, একটা প্রফেশনাল একটা বলার যখন মানে ব্যাটসম্যান তাকে যখন মারা শুরু করে তখন কিন্তু বোলারের নিয়ন্ত্রণ হারাই ফেলায়, তখন দেখা যায় অর্ডিনারি একটা বলার সে ভালো করতেছে। তো সেই ক্ষেত্রে ওরা যদি একটা সাপ্লিমেন্ট রাখে যে আমি যদি সামহাও একটা বলার যদি মাইর খাওয়া শুরু করে, সেক্ষেত্রে অন্য একটা বলার সেই জায়গার কাকে নিছে এই বিষয়ে আমার জানা নাই যে এই প্লেয়ারটা কাকে, সেই প্লেয়ারটাকে তুমি কি বলতে পারবে? এই ক্ষেত্রে সেই প্লেয়ারটা যে তাদের এই যে আমি যে 5 জন কথা বললাম, এই 5 জনের বাইরে তাদের অপশন হিসেবে থাকতে পারে শুধুমাত্র আর একজন হৃদয় আছে এই দলে, সেই হৃদয় সেক্ষেত্রে হতে পারে। আসলে খুবই ইররেগুলার বলার, মাঝে মধ্যে বল করে এক্ষেত্রে। আর আসলে দেখা যায় কি যে শর্ট পিচ খেলা তো বোলারদের আসলে কোনো নিয়ন্ত্রণই থাকে না, পুরো ম্যাচের নিয়ন্ত্রণটাই আসলে ফিল্ডারদের হাতে। এই দলে সেই ফিল্ডিং এর ক্ষেত্রে এই যে 6 জন মোটামুটি ভালো মানের ফিল্ডার, বাকি 3 জনের মধ্যে 2 জন খেলবে, এনামুল, সামির এবং ইয়াসিন। এক্ষেত্রে ইয়াসিন এবং এনামুল এই 2 জন থেকে একজনকে হয়তো বা একাদশে দেখা যেতে পারে। আই থিঙ্ক এটা সম্ভবত ইয়াসিনকে নেওয়া হবে, কারণ এনামুল তো একটু ফিজিক্যালি একটু দুর্বল। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এইখানে তাইবা তান্না একাদশ একটা ট্রিক্স করবে, সেটা হচ্ছে তারা ব্যাটিং এর সময় হয়তো এনামুলকে নামাবে এবং ফিল্ডিং ইয়াসিনকে দিয়ে করাবে।
এই জিনিসটা হতে পারে, হয়তো বা হতে তারা পারে তার রিপ্লেসমেন্ট হিসেবে বা হ্যাঁ তারা দেখা যায় রাখতে এমনকি পারে। এক ওভার ফিল্ডিং করে তারপর তাকে উঠাই দিয়া উঠাই দিয়ে তাকে ব্যাটিং এর রাখতে সময়, পারে। কারণ ইয়াসিন হতে আসলে পারে, batting এর এটা সময় এটা আলাদা করতে কোনো পারবে না। ম্যাটার। এই ছিল মোটামুটি তাইবা তানহা একাদশের কথা। এরপরে আমরা যদি একটু লাবণ্য মেডিকেল দলের কথা বলতে চাই, আসলে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের যতগুলো দল হয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী দল লাবণ্য মেডিকেল হল। এটা আসলে অনায়াসে আমি বলতেছি কিসের জন্য, এই দলে চারজন A+ ক্যাটাগরির প্লেয়ার আছে এবং তারা পরীক্ষিত। আমার কাছে মনে হয় যে এখানে একজন যদি কোনো কারণে ফল করে আর একজন আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তা আপনি যদি তাইবা লাবণ্য মেডিকেল দলের নিয়ে একটু কিছু বলতেন। লাবণ্য মেডিকেলে হলের বিষয়ে বলার কি আছে, ওরা তো সবসময় লাবণ্য ছড়িয়েই যাচ্ছে, হ্যাঁ। শুধু লাবণ্যই ছড়িয়ে যাচ্ছে, বাদ বাকি দেখা যাবে খেলার মাঠে কতটুকু তারা লাবণ্য ছড়াতে পারে। তো আমরা আশা করব তাদের লাবণ্য যেন তারা ধরে রাখে। সেক্ষেত্রে তুমি 4 জন প্লেয়ারের কথা বলছো, তার ভিতরে যেমন নাইম আমরা তো আছে। যদি একজন করে প্লেয়ারের কথা হ্যাঁ, একটু বল। বলি, প্রথমে হচ্ছে হানিফ ভাই। হানিফের কথা তো গতকালকে বলাই হয়েছে। হানিফ তো একদম অনবদ্য ভালো মানের প্লেয়ার, যেরকম বলার সেরকম ব্যাটসম্যান। সে প্রত্যেকটা খেলায় ওর যতটুকু এফোর্ট দেওয়ার দরকার দিচ্ছে এবং দলের জন্য যতটুকু করার সে সবসময় তার 100% আসলে হানিফ ভাইয়ের ক্ষেত্রে কি মানে এক্ষেত্রে বলা যায় যে হানিফ ভাই হচ্ছে এমন একটা যে যার কোনো কিছু আসলে ফেলনা যায় না। কিরকম যে আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কিছু কিনি, যেমন আমরা যখন আমি ছোট্ট একটু অন্য উদাহরণ দিই, যে আমরা বাজার থেকে লাউ কিনে আনি, লাউ রান্না করে খাই, লাউয়ের ছোলাটাও কিন্তু আমরা ভাজি করে খাই। আমার কাছে মনে হয় হানিফ ভাই অনেকটা সেরকম একটা প্যাকেজ। কিভাবে সে যদি তার ব্যাটিং করতে না পারে, সে তার বোলিং দিয়ে পুষিয়ে দিতে পারে, ফিল্ডিং পারে, এবং দেখা যায় তার যদি এক্ষেত্রে কোনোটা না হয়, তার মধ্যে আরেকটা বিশেষ গুণ সেটা হচ্ছে দুর্দান্ত একটা ক্যাপ্টেন্সি। সে কিন্তু সেই দিক থেকে হয়তো বা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই হচ্ছে হানিফ ভাইয়ের একটা মানে বেশ ভালো একটা গুণ। মানে হানিফ ভাই দলের জন্য যে কোনো না একটা জায়গায় আসলে অবদান রাখবেই। কথা শেষ করি হেলাই দিতে না চা খাওয়াবি কোন কাল তারপরে আছে এরপরে নাইম। আছে নাইম। হ্যাঁ, নাইম গতবারের এই লাবণ্য মেডিকেল হলেরই আইকন প্লেয়ার ছিল এবং প্লাস ক্যাপ্টেন ছিল। এই লাবণ্য মেডিকেল হলে গত বছর হ্যাঁ, নাইম এবার ও এই টিমেই আছে। আর এবার হানিবারও খুব অল্প টাকায় দলে বিরাইতে আসলে পারছে। এইটা একটা লাবণ্য মেডিকেল হলের জন্য একটা মানে বেশ ভালো একটা দিক যেহেতু ছিল। আমার যেটুকু প্রেডিকশন সেটা হচ্ছে যে নাইমকে যেহেতু অল্প টাকায় দলে বিরানো হয়েছে, এটা নাইমের ভিতরে একটা খুব কাজ করতে পারে যে আমি আমার যতটুকু নিজেকে দেয়ার নিজেকে উজাড় করে দেখানোর দেওয়ার জন্য। একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে আমাকে যেহেতু এরকম কম টাকায় নেওয়া হয়েছে, আমি তো এই মানের প্লেয়ার নেই, ভালো মানের আমি ডিজার্ভ করি। সেক্ষেত্রে আসলে এটা সত্য, নাইম আরো অনেক হ্যাঁ। বেশি ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে ওর সর্বোচ্চটা যদি দেয় তাহলে দেখা যাচ্ছে ইন ফিউচার ও অনেক ভালো মানের সবার থেকে বেশি দামে উঠতে পারে। নাইম একটা ভাইটাল প্লেয়ার, ও যা আছে বল ব্যাট দুটো ফিল্ডিং এভরিথিং অল। দুটো তারপরে প্লেয়ার কে আছে? এরপরে আছে রাব্বি। রাব্বি। আমরা লম্বা রাব্বি মতো সম্পর্কে ছেলেটা। গতকালকে গতকাল ছিল যে ও যখন আসলে ব্যাটিং এ আসে, খেলে। ভি জোনে যেই প্লেয়ার গুলো যে ফিল্ডাররা থাকে তারা একটু আসলে আতঙ্ক থাকে, মূর্তিমান আতঙ্ক হিসেবে মূর্তিমান থাকে। আতঙ্ক থাকে, যে মানে এক একটা হাত বল ফাটে, যে এক আঙুল একটা ফেটে বুলেট যায়, আসে। একটা টেন্ডেন্সি থাকে। আসলে কি আমি এক্ষেত্রে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সবচেয়ে আইকন প্লেয়ার যাদের থাকে তারাই যে খুব ভালো খেলবে এরকম কিছু না। না, সেটা তো অবশ্যই না। আমি গতকালকে এটা বলছি, প্রতিদিন কিন্তু রোববার এভরিডে ইজ নট সানডে। রাইট। তো প্রতিদিন কিন্তু রোববার না, রোববার কিন্তু অন্য ক্ষেত্রে আসতে পারে। সেক্ষেত্রে যে এই তাইবা তানহারা যে একদম মানে ওদের ছেড়ে দিবে আর ওরা যে এসেই জিতে যাবে এরকম কোনো চিন্তা ভাবনা করার কারণ আর এটা যেন তারা চিন্তা ভাবনা কোনো টিমই যেন কাউকে নিয়ে চিন্তা না করে। ঠিক আছে, কাগজে কলমে বা প্লেয়ার অ্যাটিটিউড বা সবকিছু দিয়ে লাবণ্য একটু আগানো, একটু আগামী হিসেবে কাগজে কলমে লাবণ্য মেডিকেল হল দলটাকে একটু শক্তিশালী আমাদের রাব্বির কথা যেটা বলতেছিল, ওর খেলা আমি একদিন দেখছি, ওর দুর্দান্ত শট, খুব পাওয়ার শটে, খুব পাওয়ার পাওয়ার থাকে ওর শটে। যেগুলো এইটা যদি তাইবা তানহা ওরা একটু স্ট্র্যাটেজি মেনটেন করে, Bowling সেক্ষেত্রে যদি কোন টাইপে strategy খেলে, করতে কোন পারে, তাহলে স্টাইলে হয়তো বল বা- খেলে, ওই জিনিসগুলো যদি ওরা না দিয়ে একটু যদি টাইমিয়া বা একটু যদি ফাস্ট বা একটু স্লো করে তাহলে তো আউট হয়ে যেতে আউট পারে। হয়ে যেতে পারে। এটা হচ্ছে আর তারপরে প্লেয়ার আছে রাব্বির আরেকটা ব্যাপার হচ্ছে, রাব্বি যখন ফিল্ডিং করে আসলে লম্বা প্লেয়ার তো মানে একা দেখা যায় দুইজনের জায়গাটা কিন্তু কভার করে ফেলতে পারে, এবং এক্ষেত্রে ও ভি জোনে বেশ ভালো ফিল্ডিংও করে। এরপরে এই দলের যে প্লেয়ার আছে শাওন, মানে বেশ পরীক্ষিত। শাওন কিন্তু আসলে আমাদের আইকন প্লেয়ার হিসেবেও বিবেচনায় ছিল। সেক্ষেত্রে হয়তো বা যে কোনো কারণবশত শাওন আইকন হিসেবে যায় নাই, কিন্তু সেক্ষেত্রে এই লাবণ্য মেডিকেল হল তারা কিন্তু আমাদের গতবারের একজন আইকন তাদের দলে আছে, এবং হানিফ ভাই নিজে একজন আইকন, এবং সেই সঙ্গে শাওনও একজন কিন্তু আইকন হওয়ার দাবিদার ছিল। শাওনের বিষয়ে আমি একটু বলতে যাচ্ছি, শাওন আমার হিসেবে শাওন এটা খুব বুদ্ধিমানের কাজ করছে। সেটা কি যে ও আইকন হিসেবে যায়নি,
কারণ তার ওর কাছ থেকে চাওয়াটা অনেক বেশি হয়েছে, যে আমি ও আইকন হিসেবে আমাকে নিছে, আমি আমার থেকে কত কি যেন আশা করে। কিন্তু আমি নর্মাল প্লেয়ার হিসেবে থাকি, আমি যেটা দিব এটা আমার চাওয়ার তাদের পাওয়ার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবো। ওই একটা বুদ্ধির পরিচয় দিচ্ছে, এটা আমি মনে করি। শাওনের ব্যাটিং এর ক্ষেত্রে তাইবা তান্না একাদশ আসলে যেটা করতে পারে, শাওনের যদি 2 সুইপটা আটকাতে পারে, শাওনের রিভার্স সুইপ এবং শুধু স্লগ সুইপ দুর্দান্ত, যদি এক একটা কানেক্ট হয়, এক একটা বুলেট যায়, আসলে ওই ফিল্ডারের দেখার কোনো আসলে অবকাশ থাকে না। এইটা যদি তাইবা তান্না একাদশ বোলিং এর সময় এই জিনিসটাকে তারা আটকাতে পারে, তাহলে আমার কাছে মনে হয় শাওনকে তারা আটকে দিতে পারবে বেশ ভালোভাবেই। এবং বোলিং এ দেখা যায় বোলিং এও শাওন বোলিং ফিল্ডিং এও বেশ ভালো অবদান রাখতে পারে। এর বাইরে এই দলের যদি আমি এরপরে যদি প্লেয়ার হিসেবে বিবেচনা করি, তাহলে সেটা হচ্ছে বশির আমাদের মানে সম্মানিত ইমাম সাহেব। তো উনি আসলে কিন্তু বেশ ভালো। উনি কি কালকে বেস্ট ইলেভেনে খেলবে? হ্যাঁ, উনি বেস্ট ইলেভেনে অবশ্যই থাকবে আমার কাছে। এই দল থেকে আসলে বেস্ট ইলেভেনে সিজন এবং নাদিম এই দুইজন থেকে হয়তো বা একজন বসবে, একজন খেলবে। সিজন তো ভালো ফিল্ডিং না, সিজন খেলাধুলার মধ্যে আছে, নাদিম আসলে ওইভাবে খেলাধুলার মধ্যে ডিসিপ্লিন নাই। সেক্ষেত্রে আসলে তারপরে দেখা যায় আসলে তাদের দলীয় ক্যাপ্টেন আসলে কি চিন্তা করে এক্ষেত্রে ভালো বলতে পারবে, একজন একটা স্ট্র্যাটেজি থাকে। তবে এই দলের আসলে যে সেরা যে 4 জন প্লেয়ার, এই 4 জন প্লেয়ারের পরে একটু এক্ষেত্রে প্রবলেম হতে পারে তাদের ফিল্ডিং এ, কারণ বাকি যে আছে আদিল, নাদিম, রাব্বি এবং সিজান, এই 4 জন মানে গতানুগতিক ভাবে। আদিল তো ভালো প্লেয়ার, আদিলের খেলা কিন্তু লম্বা মতো যে ছিল ওটা কথা বলতেছেন আদিল। আদিল ভালো প্লেয়ার, আদিলের খেলা ভালো। আমার হিসেবে আদিলকে যদি ওয়ান ডাউন করানো হয়, আমার মনে হয় এটা খারাপ কিছু হবে না, কারণ আমি ওর কয়েকদিন ব্যাটিং দেখছি, দেখার মতো। না, আমার কাছে মনে হয় না এক্ষেত্রে আসলে লাবণী মেরিকে সেরকম একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু যখন গতানুগতিক একটা ধারা চলে আসে, সেক্ষেত্রে নতুন কিছু আনলে তাদের কাছে একদম 4 জন এ প্লাস ক্যাটাগরির পরীক্ষিত ব্যাটার আছে, সেক্ষেত্রে তারা আসলে ওই ধরনের কোনো স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় না ফলো করবে। এই 4 জনই চেষ্টা করবে, যেহেতু 10 ওভারের ম্যাচ, যদি একজন যদি আসলে এখান থেকে 6 ওভার খেলতে পারে, তাহলে ম্যাচ আর 10 ওভারের ম্যাচ মোটামুটি আমরা আশা করি যে প্রতি ম্যাচে 80 প্লাস রান আমরা আশা করতেই পারি। কোন কোন ম্যাচ হয়তো 120ও ছাড়াতে পারে, তবে 80 থেকে 100 হতে পারে। তো লাবণ্য মেডিকেল হল দল সম্পর্কে যদি আমাদের জুয়েল স্যার যদি কিছু বলতেন। আসলে যে দুইটা দল, দুটো দলই কাউকে উড়িয়ে দেবো, কাকে বিষ দেবো দেখার মতো না। এসে যদি কাউকে উড়িয়ে দিই, দুইটা দল আসলে টুর্নামেন্টের অন্যতম 2 সেরা দল। হানিফের বিষয়ে তো বলার কিছুই নেই, সবাই জানে। জিতু অত্যন্ত ভালো প্লেয়ার, হ্যাঁ অত্যন্ত ভালো প্লেয়ার। আর যেহেতু এদিকে লাবণ্যতে যে রাব্বি আছে, রাব্বির বিষয়টা হলো প্রতিটা ম্যাচে কিছু প্লেয়ার রান করুক না করলেও আতঙ্কে থাকে, আতঙ্ক প্রতিপক্ষ একটা আতঙ্কে থাকে। প্লাস ওর রানের গড় খুব ভালো। ধরো দুইটা আমি খেলা দেখছি, খুব ভালো। তারপরে শাওনের কথা বলা হয়েছে যে ও আইকন প্লেয়ার দাবিদার, আমাদের কিন্তু লিস্টেও ছিল শাওনের খেলা হলে আমি দেখছি যে ও নিজের মনোযোগ সহকারে খেলায়, মাঠে বাইরে কে কি বলছে এদিকে ওর কাম ও সেটাও দেয়। আর জিতুর কথা হলে, যেহেতু আমি মনে করি জিতুর এই জায়গা আইকন প্লেয়ার না বানানোর জন্য যদি না বানাইতো, তাহলে মানে আরো ভালো খেলা যেত, চাপমুক্ত মাসুদ ভাই বলছে যে সামনে থেকে ভালো একটা উদ্যোগ নিয়েছে, তো আইকনে যায় না। যদি এই জায়গায় জিতু আইকন না থাকতো, তাহলে আরো বেশি আশা করা যেত। তারপরও আমি আশা করি জিতু ভালো একটি খেলা উপহার দেবে। এটা সবাই আমরা আশা করি, প্রত্যেকটা প্লেয়ার থেকে এটা আমরা এক্সপেক্ট করি যে যার অবস্থান থেকে তার 100% এফোর্ট দিবে, এটা আমরা সবাই আশা করি। সব কিছুর মধ্যে সব পারফরমেন্স নির্ভর করবে খেলার মাঠের উপরে। খেলার মাঠে যদি আমি সারাদিন প্র্যাকটিস ম্যাচ খুব ভালো খেললাম, মাঠে যেয়ে দেখা যাচ্ছে যে আমি রান করতে পারলাম না, সেক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু 0। সবকিছু নির্ভর করবে তার পারফরমেন্সের উপর। আমরা আশা করব দুটো দল কালকে যারা মুখোমুখি হচ্ছে তারা তাদের 100% এফোর্ট দেবে এবং একটা দৃষ্টিনন্দন খেলা আমাদের উপহার দেবে। পরবর্তী ম্যাচ দেখার জন্য সেটা উৎসাহ থাকে, ভালো টাকা উপহার দিচ্ছে। কালকের ম্যাচটা আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের মানে একটা শুরুর ম্যাচ যদিও খুব সুন্দর, কিন্তু তারপর একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, কারণ দুই দলই যথেষ্ট শক্তিশালী, কোন দলই আসলে ছাড় দিতে নারাজ। আমি আসলে একটু দুই দলের স্ট্র্যাটেজি আমি একটু ফলো করছিলাম, বাইরে দুই দলের ক্যাপ্টেনদের কথা শুনছিলাম। তো তাদের ক্ষেত্রে আসলে যে একদল দুনো দলই খুব তাদের স্ট্র্যাটেজি গুলো সাজাচ্ছে যে প্রতিপক্ষকে কাকে কিভাবে আটকানো যায়। যেমন আমি এক্ষেত্রে একটু আগে বললাম যে শাওনের কথা, শাওনের রিভার্স সুইপ,
এই জিনিসটা এই ব্যাটসম্যানদের উইকনেসটা আমরা না বলি, কারণ এটা বললে অনেকে এই জিনিসটা হালকা হয়ে যায়, আমরা এটা না বলি, যার যতটুকু গুড উইল আছে আমরা সেটা বলার চেষ্টা করি, তার উইক পয়েন্ট আমরা না। এটা আসলে শাওনের যে একটা উইক পয়েন্ট তা না, শাওনের এটা একটা স্ট্রং জোন। শাওনের স্ট্রং জোনটা যখন আমরা বলে দিব তখন ওটা স্ট্রং থাকবে না, ওটা কিন্তু উইক জোন হয়ে যাবে। আচ্ছা। আমরা এটা আশা করবো না কোনো প্লেয়ারের কোনো উইক অর স্ট্রং শো আপ করার জন্য। আচ্ছা, যাক, ঠিক আছে। তো আসলে আমরা আলোচনা আজকে খুব বেশি আমরা আর বেশি দীর্ঘায়িত করতেছি না, যেহেতু আমাদের আজকে যারা অতিথি হিসেবে আছেন তাদেরকে অতিথি হিসেবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাই, আগামীকালকে আমাদের উদ্বোধনী ম্যাচ বিকাল 4টায়, আপনাদের সকলের খেলা দেখার আমন্ত্রণ রইল। আমরা আশা করি আপনারা যদি খেলা দেখতে আসেন এবং আপনাদের সহযোগিতায় আমাদেরকে এই আয়োজনটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের অতি উৎসাহ আমাদেরকে ভবিষ্যতে এরকমের আরো আয়োজন করতে সাহায্য করবে। সবাইকে আগামীকালকে খেলা দেখার আমন্ত্রণ রইল। আগামীকালকে বিকাল 4টায় তাইবাতান্না একাদশ বনাম লাবণ্য মেডিকেল হলে খেলা আপনারা উপভোগ করবেন মানিককাঠি বালিকা দাখিল মাদ্রাসায়। এই তো উভয় দলের জন্য শুভকামনা রইল। আমরা একটি ভালো খেলা দেখার জন্য অপেক্ষায় আছি এবং আগামীকালকেও আমরা আপনাদের সঙ্গে আবার যুক্ত হব পরবর্তী ম্যাচের বিশ্লেষণ এবং আগামীকালকে যে ম্যাচ হবে সেই ম্যাচের ফলাফল নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। খেলা